ব্যবসা শুধু একটা কর্মক্ষেত্র নয়, এটা অনেকের কাছে এক স্বপ্ন। কেউ এই স্বপ্ন ছুঁতে গিয়ে স্বপ্নের মধ্যে হারিয়ে গেছে, আবার কেউ এই স্বপ্নকেই বাস্তবে দাঁড় করিয়েছে। এখানেই জন্ম নেয় নতুন নতুন উদ্যোগ, আর এখানেই ইতিহাস লেখে বাঙালির প্রতিভা। কারণ বাঙালির ব্যবসা মানে শুধু লেনদেন নয়, এটা এক অনুভূতি, এক যাত্রা, ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন। আমরা সেই বাস্তব হয়ে স্বপ্নকেই এনেছি কাপে ভরা স্বপ্নের আড্ডায়। আজকের আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী কিচেন আর্টের কর্ণধার শান্ত মুখোপাধ্যায়। বর্ধমান শহরে বেড়ে ওঠা, শিক্ষকতা ও প্রাইভেট টিউশনের অভিজ্ঞতা পেছনে ফেলে যিনি স্বপ্ন দেখেছিলেন নিজস্ব কিছু করার। তাহলে আড্ডা দেওয়া যাক একজন শিক্ষক থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার মানুষের সাথে এক কাপ চায়ের উষ্ণতায়। নমস্কার। নমস্কার। কাপে ভরা স্বপ্নের আড্ডায় আপনাকে স্বাগত। বর্ধমান থেকে কলকাতা আসা কিভাবে? বর্ধমান থেকে কলকাতা আসার পেছনে যে কারণটা সবচেয়ে বড় ছিল সেটা ছিল স্বপ্ন, যে নিজে কিছু করতে হবে, নিজে কিছু করব, নিজে কিছু করতে হবে। তো যখন করার কথা মাথাতে এলো, তখন সবচেয়ে আগে যে জিনিসটা মাথাতে এলো সেটা হচ্ছে স্বপ্ন যেখানে সবচেয়ে বেশি দেখা হয়েছে এখনো অবধি, সেটা হচ্ছে কলকাতা শহর। তো সেখান থেকে আমি স্বপ্নটা দেখা শুরু করব। স্বপ্ন পূরণের জন্য কলকাতাকেই বেছে নেওয়ার কারণ? কলকাতাকে বেছে নেওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে, আমি বীরভূমের গ্রামের মানুষ, কিন্তু বাবার চাকরি সূত্রে আমার বর্ধমান জেলায় অনেকটা সময় কেটেছে, পড়াশুনো, বেড়ে ওঠা। তো বীরভূমের ছেলে আমি, পড়াশুনো বর্ধমান, আর কর্মজগৎটা কলকাতা। এরকম ভাবেই চিন্তা ভাবনাটা অটোমেটিক্যালি হয়ে গেল আর কি। তো তার থেকেও বড় কথা হচ্ছে, আমার যখন থেকেই স্বপ্ন দেখা শুরু, তখন থেকেই আমার মাথার মধ্যে ছিল যে কলকাতায় গিয়ে আমি কিছু করব। সেটা কেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি শুরু কলকাতা থেকেই করব। এর পেছনে আরো একটা কারণ হতে পারে, যেটা অন্যরকম কারণ। সেটা হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ, আমরা সবাই ওনাকে চিনি। তো উনি যখন ওনার গুরুর সঙ্গে কথা বলছিলেন যে আমি বৈষ্ণব ধর্মে প্রচার শুরু করব, তখন উনি ওনার গুরুদেবকে বলেছিলেন যে আমি এমন একটা জায়গা বাছবো গুরুদেব, যেখানে প্রচারটা করলে সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্মের প্রচারটা হয়। সেই জন্য উনি নিউ ইয়র্ক শহরটাকে বেছেছিলেন, এবং তারপরে আমরা জানি বাকিটা ওনার জীবনে ইতিহাস। তো সেরকম হয়তো কোনো কারণ হতে পারে আমার চেতনে অবচেতনে, যে ব্যবসাটা শুরু করতে গেলে পশ্চিমবঙ্গের রাজধানীটাকেই থেকেই আমার শুরু করলে ভালো হয়। এইরকমই একটা কারণ ছিল, মানে এর বেশি কিছু নয়। তা কলকাতাতে এসে শিক্ষকতাটাকেও তো বেছে নিতে পারতেন। মানে কলকাতায় এসে এখানে এত সুযোগ, এত কিছু স্টেবল, মানে শিক্ষকতা মানে যদি আপনি বেছে নিতেন, অনেক স্টেবল প্রফেশন, অনেক স্টেবল জব হয়তো থাকতো। এতটা ঝুঁকি নেওয়ার তো কোনো দরকার ছিল না। শিক্ষকতাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মহান কাজ। তো আমার শিক্ষকতা করতে গিয়ে আমি যেটা বারবার আমার মনে হচ্ছিল, সেটা হচ্ছে আমি যে স্বপ্নটা দেখছি যে নিজে কিছু করব, তো সেই স্বপ্নটা শিক্ষকতায় কোনোভাবেই মানে ফিট করছিল না। 2005 সালে দাঁড়িয়ে কোন এমন পরিস্থিতি আপনাকে বাধ্য করলো কিচেন অ্যাপ্লায়েন্সেসকে আপনার ব্যবসার, আপনার স্বপ্নকে সফল করার, এটাকে বেছে নেওয়ার জন্য? এর পেছনে আমার মনে হয় দুটো কারণ খুব
তাই 1 নম্বর হচ্ছে, যখন কলকাতায় এলাম 6 থেকে 8 মাস আমি প্রায় বাড়িতেই বসেছিলাম, যে কি করব এই মহানগরীতে এসে। মহানগর সিনেমাটা দেখছিলাম সত্যজিৎ বাবুর, জন অরণ্য সিনেমাটা দেখছিলাম সত্যজিৎ বাবুর। তো 6 থেকে 8 মাস আমার ভাবতেই চলে গেছিল যে আমি কলকাতায় কি করব। তারপরে হঠাৎ করে মাথায় এলো রান্নাঘরের কথা। মাকে, দিদিমাকে রান্নাঘরে অনেকটা সময় কাটাতে দেখেছি। আমি নিজে রান্না কিছুটা করতে পারি, আমি রান্না ভালোবাসি, আমি খেতে ভালোবাসি। তো বারবার ঘুরে ফিরে রান্নাঘরের কথাটাই মাথাতে আসছিল, যে আমি রান্নাঘর রিলেটেড কিছু করলে খুব ভালো হয়। কারণ রান্নাঘরকে বাড়ির আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে করা উচিত, কারণ যেখান থেকে আমাদের অন্দরপূর্তি হচ্ছে। কারণ রান্না এমন একটা জিনিস, আমরা দেখেছি, নিজেরাও দেখেছি আমাদের ব্যক্তিগত জীবনে, আমরা যদি একটা ভালো রান্না খাই, আমরা ইনস্ট্যান্ট দেখেছি আমাদের মুড ভালো হয়ে যায়। এবার সেখানে যদি কোথাও রান্না নুন বেশি হলো বা ঝাল বেশি হলো বা নুন কম হলো, টক বেশি হলো, কিছু হলো, আমরা দেখেছি সেখানে আমাদের সারা দিনের জীবন চর্চার উপর কিছুটা হলেও এফেক্ট পড়ে। রান্না এমন একটা জিনিস। তো সেখানে আজ থেকে এত বছর আগে, আজ থেকে 20 বছর আগে যখন চিন্তা ভাবনা করেছিলাম, তখন তো 20 বছর আগে রান্নাঘরের এতটা মডুলার কিচেনের চলও ছিল না, এতটা কিচেন অ্যাপ্লায়েন্স নেওয়ারও চল ছিল না। কিন্তু আমার সামাও মনে হয়েছিল যে রান্নাঘর একদিন ফ্ল্যাটের মধ্যে ভীষণ রকম ভাবে গুরুত্ব পাবে। তো আজ থেকে 20 বছর পরে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে রান্নাঘরের ওপর মানুষ খরচাও করছেন, রান্নাঘর মানুষের ঘরের একটা মেইন জায়গা হয়ে এসে দাঁড়িয়েছে। তো এভাবেই রান্নাঘরের চিন্তা ভাবনাটা। আপনি বললেন টিচিং প্রফেশনে থেকে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন, কিন্তু টিচিং প্রফেশনে থেকেই তো নিউ জেনারেশনকে ইন্সপায়ার করা, নতুন স্কুলে তাদেরকে সুযোগ করে দিয়ে সেখানেও তো আপনি নিজের স্বপ্নকে হয়তো অন্যভাবে বাস্তবায়িত করতে পারতেন। সেটা পারতাম, কারণ শিক্ষকতা থেকে তো মহান প্রফেশন কিছু হয় না। তো আমার মনে হয়েছিল আমি শিক্ষকতাতে আছি, সেই জায়গা থেকে শিক্ষকতা নিয়ে ব্যবসাটা আমার খুব একটা করার ইচ্ছা হয়নি। তাছাড়া সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাকে রান্নাঘর খুব বেশি টানছিল। মানে রান্নাঘর বানাবো, রান্নাঘরের জিনিসপত্র নিয়ে ব্যবসা করব, সামথিং রিলেটেড টু কিচেন। তো সেই স্বপ্নটাই বারবার আমাকে ঘুরে ঘুরে খাচ্ছিল, এবং বারবার আমার মাথার মধ্যে এটাই ঘুরছিল, সেই স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে যে স্বপ্নের মধ্যে রান্নাঘর থাকবে। 2005 সালে দাঁড়িয়ে মিক্সার গ্রাইন্ডার, ডুয়েল বার্নার গ্যাস ওভেন আর মাইক্রোওয়েভ ছাড়া আমার তো অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্সেস আমার কাছে কিছু মাথায় আসছে না। তো সেইখানে কিচেন অ্যাপ্লায়েন্সেসকেই বেস করে শুধুমাত্র ব্যবসা? কারণ কিচেন একমাত্র জায়গা আমার মনে হয়েছে যেখানে প্রচুর অ্যাপ্লায়েন্স লাগে। আজ থেকে 20 বছর আগে যত অ্যাপ্লায়েন্স ছিল না, এখন তার থেকে অনেক বেশি পরিমাণে অ্যাপ্লায়েন্স এসে গেছে। আর একটা সুস্থ রান্নাঘর বানাতে গেলে প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে কিচেন চিমনি, তারপরে তার নিচে বাজেট অনুযায়ী আসে কুকটপ অথবা হব, তারপরে কিন্তু আসছে মিক্সার গ্রাইন্ডার এবং বিভিন্ন ধরনের যে ধরনের সব জিনিসপত্রগুলো লাগে আর কি। কিন্তু একটা সুস্থ স্বাভাবিক নর্মাল কিচেন আজকে যদি বানানো হয়, বা 2005-এও যদি আমরা ধরি, তখন কিন্তু চিমনি আর গ্যাস ওভেন কিন্তু মাস্ট। ওই টাইমে দাঁড়িয়ে তো চিমনি বা ধরুন আজকে যে আমরা এখন ইউজ করি এয়ার ফ্রায়ার, এইগুলো তো ছিল না। তো চিমনি তো আমার তো মনেই পড়ে না 2005-এর মানে চিমনি না। আদৌ চিমনি ছিল? অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এলো, প্রথম নিয়ে এলো বস 1952-তে, তারপরে ফেবার আনলো 1955। কিন্তু আমাদের কলকাতাতে ইউজটা অনেক পরে শুরু হয়েছে। কলকাতাতে আমার যতদূর মনে পড়ে 99, 98 এই সময় আল্ট্রাফেস বলে একটা ব্র্যান্ড চিমনিটা মোটামুটি মার্কেটিং শুরু করেছিল। দিশিয়েলিকা, আল্ট্রাফেস এই ধরনের ব্র্যান্ডগুলো সে সময় চলতো। আমি শুরু করেছিলাম 2005-এ, যখন আমি যে ব্র্যান্ডটা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল স্পেনের একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে ক্যাটা বলে।
সেটা দিয়ে আমার শুরু। পরবর্তী ক্ষেত্রে ওর সঙ্গে যোগ হলো ফেবার, ওর সঙ্গে যোগ হলো বস, ওর সঙ্গে যোগ হলো এলিকা, ওর সঙ্গে যোগ হলো হিন্দওয়্যার। এইভাবে আস্তে আস্তে ব্র্যান্ডগুলো বাড়তে লাগলো আমার কাউন্টারে। সেই দিনটার সাথে তুলনা করলে আজকে দাঁড়িয়ে এত রকম যে কিচেন অ্যাপ্লায়েন্সেস আমাদের এখন যা মার্কেটে অ্যাভেলেবেল, সেইটা কি আপনার বিজনেসকে কোনোভাবে সাহায্য করেছে? ডেফিনেটলি সাহায্য করেছে। তার কারণ হচ্ছে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে গেছে, অ্যাওয়ারনেসটা অনেকটাই বেড়ে গেছে। এবার এবার আমাদের আর্থসামাজিক যে পরিকাঠামো সমাজে, তার সঙ্গে সঙ্গে বাজেটটাও বেড়েছে কাস্টমারের। আজ থেকে 20 বছর আগে কাস্টমার যখন চিমনি কিনতে আসতেন তখন ওনার বাজেট থাকতো 10 থেকে 15,000 টাকা। এখন কাস্টমারের বাজেট থাকে 15 থেকে 35, 40, 45, 50,000 টাকা অব্দি বাজেট থাকে। তো এই পরিবর্তনটা অনেকটাই পরিবর্তন। কোনোভাবে সোশ্যাল মিডিয়া কি এটার পেছনে দায়ী, যে মানুষকে অ্যাস্থেটিক লাইফস্টাইল, অ্যাস্থেটিক আমার ফ্ল্যাট, অ্যাস্থেটিক কিচেন, এটা কি কোনোভাবে দায়ী? সোশ্যাল মিডিয়াকে অবশ্যই দায়ী করা যায়। তার কারণ হচ্ছে অ্যাওয়ারনেসটা তো সোশ্যাল মিডিয়া থেকেই ম্যাক্সিমামটা এসছে। কারণ আজকে পেপার অ্যাডটার ভ্যালুটা এতটা কমে গেল কেন? সোশ্যাল মিডিয়ার জন্যই। তো সোশ্যাল মিডিয়া থেকে অ্যাওয়ারনেসটা ডেফিনেটলি বেড়েছে। তার কারণ হচ্ছে যত মানুষ সোশ্যাল মিডিয়া সার্ফিং করছেন, তত তারা দেখছেন, তত তাদের অ্যাওয়ারনেস বাড়ছে। সেই অ্যাওয়ারনেস থেকে তাদের বাজেট বাড়ছে, তারা ডিজাইন চয়েস করছে। এমনি নর্মালি একটা মডুলার কিচেন যদি আগে তৈরি হতো, আজ থেকে 20 বছর আগে 40, 50, 60,000 টাকা। এখন মডুলার কিচেনের অ্যাভারেজ বাজেটই হয়তো 1 লাখ টাকা দাঁড়িয়েছে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা অব্দি মডুলার কিচেন হচ্ছে। তো সেই সঙ্গে যখন একটা 5 লাখের মডুলার কিচেন যদি আমি অ্যাভারেজ ধরি বা 2.5 লাখের মডুলার কিচেন ধরি, তো সেখানে 10 থেকে 15,000 টাকা চিমনি কিন্তু লাগে না। সেখানে সুন্দর চিমনি লাগে এবং সেই চিমনির বাজেট মোটামুটি 20, 25, 30, 35,000 অব্দি কাস্টমার চলে যাচ্ছে। ব্যবসায়ী শান্ত মুখোপাধ্যায় কোন দিন উপলব্ধি করলো যে টিচার শান্ত মুখোপাধ্যায় হয়তো এতটা পথ এগিয়ে আসতে পারতো না? এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, যখন ব্যবসাটা আমি শুরু করি, আমি বাবা মার একমাত্র ছেলে, তো একমাত্র সন্তান। তো বাড়ি থেকে বলেছিল যে খুব বেশি দিন তুমি ব্যবসাটা চালাতে পারবে না। 2005 সালের 1 জুন যখন স্টোর ওপেন করলাম, ওটা তো একটা স্বপ্নের দিন ছিল। সেই সঙ্গে পেছনে একটা ভয়ও ছিল যে কত দূর আমি কন্টিনিউ করতে পারবো, আদৌ পারবো কিনা। বাড়ির লোক আগে থেকেই বলে দিয়েছিল যে তুমি পারবে না। প্রচন্ড রকম পরিবার থেকে নেগেটিভিটি নিয়ে শুরু হয়েছিল। তো তারপর প্রথম দিনই যখন প্রথম সেলটা হলো, তখন হঠাৎ করে মনে হলো যেন প্রচুর পরিমাণ অক্সিজেন আমি পেয়ে গেলাম। কারণ আমি নিজেও হয়তো বিশ্বাস করতে পারিনি যে প্রথম দিনই আমি সেল করে ফেলতে পারবো। তো সেটা একটা বিরাট বিরাট বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়েছে। প্রথম দিনেই প্রথম সেল 16,000 টাকা। সেই কাস্টমারের নামটা কি আজও মনে রেখেছেন? ডেফিনেটলি মনে আছে। ওনার নাম ছিল সমীর কুণ্ডু এবং উনি রানীকুঠির বাসিন্দা। এবং আমি ওনাকে আরো ভালোভাবে মনে রাখার জন্য বাংলা নববর্ষে ওনাকে 1 হাঁড়ি আমি রসগোল্লা পাঠাই এবং ইংরেজি নববর্ষে আমি ওনাকে ডায়েরি এবং ক্যালেন্ডার পাঠাই। কারণ উনি আমার যে স্টোর রাজলক্ষ্মী কিচেনার অপোজিট যাদবপুর পুলিশ স্টেশন, এই স্টোরের সঙ্গে উনি অমর হয়ে রয়েছে। রাজলক্ষ্মী কিচেনার স্টোর যতদিন থাকবে ওনার কথাও মনে থাকবে। আপনি বললেন আপনার ব্যবসার প্রথম দিনে, প্রথম সময়টায় আপনার পরিবার আপনাকে সাপোর্টটা এইভাবে দেয়নি বা আপনি পাননি। তা সেটা তো আজও, আজকে যদি দাঁড়িয়ে আমরা যে কেউ যদি আজকের দিনে কোনো বাঙালি পরিবারের কোনো ছেলে যদি ব্যবসা করার কথা ভাবে, তার পরিবারও ঠিক সেম জিনিসটাই করছে। তো সেইখানে তো তাহলে 20টা বছর যে মাঝখানে চলে গেল, জিনিসটা তো একদম পাল্টালো না, একই রয়ে গেল সেই ভাবনা চিন্তা। এটা আমার মনে হয় একজন বাঙালি হিসাবে এই চিন্তা ভাবনাটা খুব যে বদলাবে তা নয়। তার কারণ হচ্ছে আমরা ছোটবেলায় একজনের কথা পড়েছিলাম, কবির নাম ছিল ভারতচন্দ্র। উনি লিখেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা শিখলাম
বাণিজ্যে বসতে লক্ষ্মী। আমরা কিন্তু বাঙালিরা সবই শুনছি, সবই বুঝছি, কিন্তু আমরা চাইছি আমাদের পরবর্তী প্রজন্মকে কর্মচারী বানাতে। সেটা সরকারি কর্মচারী হতে পারে, সেটা বেসরকারি কর্মচারী হতে পারে। একজন বাঙালি বাবা মায়ের যদি সাইকোলজি আমরা অ্যানালিসিস করি, সেখান থেকে এটাই ডিরাইভ করে বেরোয় যে নিরাপত্তা। কিন্তু সারা পৃথিবীতে যদি আমরা সার্ভে করি, পৃথিবীর 70% বড়লোক কিন্তু ধনী মানুষ যাকে আমরা বলি, সেটা কিন্তু ব্যবসা করেই তারা হয়েছে। আজ অবধি এরকম খুব কম পাওয়া গেছে যারা চাকরি করে বড়লোক হয়েছে বা ধনী হয়েছে। কিন্তু বাঙালি যে মেন্টালিটি, সেই মেন্টালিটিতে আমরা ম্যাক্সিমামই চাইছি যে আমাদের সন্তানরা চাকর হোক। চাকর থেকেই তো চাকরি শব্দটা এসছে। তো সেখানে বাঙালি বাবা মা কখনোই তাদের সন্তান ব্যবসা করে বড় হোক বা ব্যবসার ঝুঁকি নিক, সেটা 2005-এও চাইনি, 2025-এও চাইছে না, আগামী 2050-এ এসেও যে বাবা মার দৃষ্টিভঙ্গি বদলাবে বলে আমার মনে হয় না। সেখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে নিরাপত্তা, যেটা আমি একটু আগে বললাম, নিরাপত্তা শব্দটা। কিন্তু এটা কোনো বাবা মায়ের মাথাতেই আসছে না। সন্তান যদি স্ট্রাগল করে খেটে খুঁটে নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করতে পারে, সেখানে শুধু সেই জেনারেশন নয়, জেনারেশন আফটার জেনারেশন এটাকে নিরাপত্তা দেওয়া যেতে পারে। কিন্তু চাকরি করলে শুধুমাত্র কিন্তু একটা জেনারেশনকেই নিরাপত্তা দেওয়া যায়, 3টে 4টে 5টা 10টা জেনারেশনকে নিরাপত্তা দেওয়া যায় না। কিন্তু সেই বাঙালি বাবা মায়ের স্টিরিওটাইপ মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে আমি জানি না আগামী কত শত বছর লাগতে পারে। আপনার ব্যবসা করা নিয়ে আপনার বাবা মায়ের কি মতামত ছিল, আর সেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার সন্তানকে ব্যবসা নিয়ে কিরকম পরামর্শ দেবেন? এখানে তুমি যে কোশ্চেনটা করলে, এখানে কিন্তু অটোমেটিক্যালি 3টে প্রজন্ম ইনভলভ হয়ে গেল। এখানে বাবা মার একমাত্র সন্তান হিসেবে আমার বাবা যেহেতু পুলিশ অফিসার ছিলেন, উনি চেয়েছিলেন আমি পুলিশ অফিসারই হই। মায়ের ভীষণ ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই। কিন্তু আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি ব্যবসা করব। তার কারণ আমি আমার মায়ের বাবাকেও দেখেছি খুব সফল বিজনেসম্যান হিসেবে, আর আমি বাবার বাবাকেও দেখেছি ভীষণ সফল বিজনেসম্যান হিসেবে। তো কোথাও তাদের দেখে হয়তো মনের মধ্যে যে ব্যবসা করার ইচ্ছাটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছিল। আপনি বললেন আপনার ঠাকুরদা ও দাদু দুজনেই ব্যবসায়ী, তো সেইখানে কি ব্যবসা ছিল বা সেইখান থেকে আপনি কতটা নিজেকে ইন্সপায়ার করেছেন? এখানে আমার মায়ের বাবা এবং বাবার বাবা দুজনেরই রাইস মিল ছিল। সো তাদের আমি ভীষণ কাছ থেকে দেখেছি, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে মানুষের সঙ্গে মেশে, তারা কিভাবে ব্যবসাটা করে। সেখান থেকে হয়তো অবচেতন মনে কোথাও ইন্সপায়ার হয়তো হয়েছিলাম, যে জন্যে বাবা আমাকে চেয়েছিলেন পুলিশ অফিসার হোক ছেলে, বা মা চেয়েছিল ডাক্তার হোক। কিন্তু ঘুরে ফিরে সেই দাদুদের কথাই মাথার মধ্যে ঘোরাফেরা করতো, যে দাদুদের মতো হতে হবে, বা দাদুরা ব্যবসা করে এত বড় হয়েছে, আমিও ব্যবসা করে বড় হব। অবচেতন মনে ডেফিনেটলি কোথাও ছিল। ব্যবসায়ী শান্ত মুখোপাধ্যায়ের জীবনে সব থেকে ইন্সপিরেশন কে, যে তাকে দেখে আজও দাঁড়িয়ে তিনি কোথাও না কোথাও ইন্সপায়ার্ড হয়, এই ব্যবসাতেই উনি নিজেকে রাখতে চান? দেখো, ইন্সপিরেশন বলতে গেলে অনেকেই আছে। যেমন পিয়ারলেসের প্রতিষ্ঠাতা আর.এস. রয়, ডাবরের প্রতিষ্ঠাতা এস.কে. বর্মন, তারপর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ভীষণ সফল একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, রাধাকান্ত দেব একজন সফল ব্যবসায়ী মানুষ ছিলেন, ভীমচন্দ্র নাগ, নবীনচন্দ্র সেন, কেশী দাস, সবাই বাঙালি ছিলেন এবং ভীষণ রকমভাবে তারা স্ট্রাগল করে তারা তাদের সাম্রাজ্য তৈরি করেছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আমি ভীষণ বড় ভক্ত। তো এই মানুষগুলো সম্বন্ধে যখন প্রচুর পড়াশুনো করেছি,
তো তখন বারবার তাদের সঙ্গে নিজেকে হয়তো কোথাও একাত্ম করে ফেলেছি, যে তারা ব্যবসা করে সাম্রাজ্য তৈরি করেছিলেন, আমিও ব্যবসা করে হয়তো কোনোদিন সাম্রাজ্য তৈরি করে ফেলতে পারবো। কারণ আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগেও মানে বাঙালি ব্যবসা করবে এরকম ব্যাপারটাই ভাবা হতো, কিন্তু আজকে বাঙালি সেই জায়গা থেকে ছাপোষা কেরানিতে অনেকটাই নেমে চলে এসছে। কারণ আজকে আমিও আমার বাবা মার কথা যদি বলি, একটু আগে হয়তো বললাম যে আমার বাবা মাও চেয়েছিলেন যে আমি চাকরি করি, এবং আমি চাই না আমার ছেলে চাকরি করুক, আমি চাই আমার ছেলে ব্যবসাই করুক। কারণ ব্যবসাতে আজ থেকে 100 বছর আগেও পসিবিলিটিস ছিল, এখনো আছে, ঠিক মতো যদি করা যায় আগামী 100 বছর পরেও থাকবে। আর বাঙালি আজকে যে জায়গায় অবক্ষয়, যে জায়গাটায় চলে গেছে, আজকে আমরা যদি বড়বাজারের কথাই মাথায় নিয়ে আসি, কলকাতার বুকে দাঁড়িয়ে বড়বাজার তো একটা বাণিজ্যিক স্তম্ভ আমরা বলতে পারি, বা আমরা যদি বউবাজারের কথা বলি, এইসব এলাকায় আজ থেকে 50 বছর বা 100 বছর কেন, আজ থেকে 20 বছর আগেও বাঙালির কিন্তু রমরমা বা আধিপত্য ছিল। 70 থেকে 80% বাঙালি ব্যবসায়ী বড়বাজারে একটা সময় ছিল, বা কলেজ স্ট্রিট এলাকাতেও ছিল। কিন্তু সেখানে আজকে বড়বাজার এলাকায় আমার হিসাবে 4 থেকে 5% হয়তো বাঙালি, বাকি গুজরাটি, মারোয়ারি, মুসলিম। আজকে যদি বউবাজার স্যানিটারি মার্কেটে আমরা যাই, সেখানে 4 থেকে 5 জন বাঙালি ব্যবসায়ী আছেন, বাকি পুরোটাই অবাঙালিদের কবলে চলে গেছে। তো সেই জায়গা থেকে বাঙালি জাতিকে যদি পুনরায় আবার আগের জায়গায় ফিরে যেতে হয়, তাহলে কিন্তু বাঙালি চাকরি করলে হবে না। সে হতে পারে কেরানির চাকরি হতে পারে, বা কোনো কর্পোরেটের বড় অফিসার হতেও পারে, কিন্তু অ্যাকচুয়াল বাঙালিকে ঘুরে দাঁড়াতে গেলে বাঙালিকে ব্যবসা করতেই হবে, কারণ আদারওয়াইজ বাঙালির ঘুরে দাঁড়ানোর আর কোনো রাস্তা নেই। ওই জন্য আমি ভীষণভাবে একজন বাঙালি ব্যবসাদার হিসেবে চাই খুব বেশি পরিমাণে বাঙালি ব্যবসাতে আসুক, যাতে পরবর্তী প্রজন্ম, কেন তার পরবর্তী প্রজন্ম ও তার পরবর্তী প্রজন্মতে একটা লেগাসি মেনটেন হয়, যাতে যেটা নিয়ে আমরা এখন গর্ব করি, যে ভীমনাগ, কেশি দাস, এরকম অনেক ক্ষেত্রেই আছে, ডাবর, এগুলো বাঙালির ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে। তো আমি চাই ভীষণভাবে বাঙালির একটা পুনরুত্থান হোক, যাতে আমরা পরবর্তী জেনারেশন বা তার পরবর্তী জেনারেশনকে আমরা বলতে পারি যে বাঙালি আবার ঘুরে দাঁড়িয়েছে, বা বাঙালি আবার আগের জায়গায় ফিরে আসতে পেরেছে। সেটা খুবই কঠিন আমি জানি, সেজন্যে আমাদের এজের বাবা মাকে, আমাদের পরবর্তী প্রজন্মকে খুব বেশি পরিমাণে অনুপ্রেরণা দিতে হবে তাদের ব্যবসায় আসার জন্য। এটা হতে পারে আমি আমার পরবর্তী প্রজন্মকে আমার ব্যবসায় আনতে পারি, বা তার যদি ইচ্ছা হয় আমার ব্যবসায় না এসে অন্য কোনো ব্যবসা করতে পারে, সেটা করতেই পারে, সেটা কথা নয় যে আমার লাইন ইচ্ছা যে তার পছন্দ হবে তা নয়, সে অন্য ব্যবসাও করতে পারে। কিন্তু তাকে গ্রোথ যদি আনতে হয়, সেটা চাকরি করে কোনোদিন সে লেভেলে গ্রোথ বাঙালি করতে পারবে না, যেটা ব্যবসা করে বাঙালি গ্রোথটা করতে পারবে। আর গ্রোথের সঙ্গে আরও একটা ব্যাপার জুড়ে আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি। বাঙালি যদি তার পুরনো আইডেন্টিটি ফিরে পেতে হয়, তাহলে তাকে ব্যবসা করতে হবে। আড্ডা তো আড্ডার মতো চলছে, কিন্তু এই আড্ডাকে সফলভাবে সুন্দর করে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ব্রু মাগ ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। ঠিকানা 25/B প্রতাপাদিত্য রোড, টালিগঞ্জ থানার ঠিক পেছনে। শহরের নামকরা ইলেকট্রনিক্স রিটেল চেন বা ই-কমার্সের সাথে পাল্লা দিয়ে ব্যবসাটাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেইটার স্বাদ যে উপলব্ধি করছেন, সেটা কতটা লোভনীয়? এখানে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে অনলাইনের যে চল, সেটা অ্যাকচুয়ালি বেড়েছে করোনার পর থেকেই, প্যান্ডেমিকের পর থেকেই অনলাইনের রমরমা ব্যাপারটা হয়েছে। কিন্তু আমার এতে খুব যে অসুবিধা হয়েছে তা নয়, কারণ 20 বছরে আমার একটা কাস্টমার বেস আছে এবং প্রচুর রিপিট কাস্টমার আমার আছে। তো আমার
অনলাইনের যেমন রমরমা হয়েছে, তো আমারও অনলাইনের সূত্র ধরে আমারও যে খুব খারাপ ব্যবসা হচ্ছে তা নয়, কারণ অ্যাওয়ারনেসটা আগের থেকে অনেকটাই বেড়েছে এবং অ্যাওয়ারনেস বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সেলও বেড়েছে, ফুটফলও বেড়েছে। তো যে লেভেলে ঝড়ের গতিতে অনলাইন প্রমোশন হচ্ছে বা অনলাইনে মানুষজন কিনছে, এটা কিন্তু লং রানের জন্য নয়। তার কারণ কাস্টমার, আমার ফিডব্যাক অনেকটাই আছে যে কাস্টমার অনেক অংশই ঠকে যাচ্ছে এবং একটা বড় পরিমাণ কাস্টমার এখনো দোকানে আসেন, কারণ টাচ অ্যান্ড ফিল ব্যাপারটা আজ থেকে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা ইয়ং জেনারেশনের মধ্যে অনলাইনে কেনার পার্সেন্টেজটা অনেকটাই বেশি রাদার দেন ওল্ড জেনারেশন বা মিডিল জেনারেশন। তো আমার মতে স্টোরের মতো কাজ করবে, অনলাইনের মতো কাজ করবে। আর তুমি যেটা বললে, যেটা হচ্ছে রিটেল চেন, গ্রেট ইস্টার্ন, খোসলা, ক্রোমা, রিলায়েন্স, এরাও সার্ভাইভ করবে আর আমাদের মতো বিজনেসম্যানরাও সার্ভাইভ করবে। তার একটাই কারণ হচ্ছে প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা রকম কাস্টমার আছে। তো এতে আমার মনে হয় খুব বেশি অসুবিধা হবার কথা নয়। এবার অনলাইনের জন্য ডেফিনেটলি অ্যাওয়ারনেস যেমন বেড়েছে, আমাদের কিছুটা স্ট্রাগলও করতে হয়তো 20 বছর পরে হচ্ছে, কিন্তু সেটা খুব সাময়িক। কারণ যে লেভেলে মানুষজন অনলাইন ছেড়ে আবার দোকানমুখী হচ্ছে, তাতে আমার মনে হয় না 2 থেকে 3 বছর পরে খুব বেশি কাস্টমার আবার অনলাইনে পারচেস করবে। তাহলে আপনার কথা অনুযায়ী আমি এটা ধরতে পারি যে আপনি শুধু সেলসে বিশ্বাসী নন, আফটার সেলসেও বিশ্বাসী। কারণ আপনি যে বললেন যে অনলাইন থেকে জিনিস কিনে নিয়ে গিয়ে তিনি তার ইনস্টলেশনের সাপোর্টটা পাননি, সেইটা হচ্ছে আপনি দিয়েছেন। যেখানে আপনার সেলস হয়নি, আপনার থেকে নেয়নি, তাকেও আপনি যখন আফটার সেল সার্ভিসটা দিচ্ছেন, মানে আমি এটা মনে করছি যে আপনি আফটার সেল সার্ভিসে বেশি বিশ্বাসী সেলসের থেকে। একদম। আমার 20 বছরে নেয়ার অ্যাবাউট 20,000 প্লাস কাস্টমার আছে। তো প্রত্যেককে আমি পার্সোনালাইজড ওয়েতে সার্ভিস দিয়েছি এবং তাদের মধ্যে আমার হিসাবে 20% থেকে 25% রিপিট কাস্টমার আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকে তারা জানেন রিপিট কাস্টমার তখনই হয় যখন সেই সব কাস্টমার আফটার সেল সার্ভিসে 100% স্যাটিসফাইড থাকেন। তো আমি বরাবরই আফটার সেল সার্ভিসের উপর ফোকাসটা বাড়িয়েছি, কারণ সেল অনলাইনের জন্য কখনো আপ থাকে, কখনো ডাউন থাকে, কিন্তু সার্ভিস সবসময় কিন্তু আপে থাকে, সার্ভিস কখনো ডাউন হয় না। আর রাজলক্ষ্মী কিচেন আর্টের 20 বছরে যে টপ 3 ডিলারের মধ্যে আমি আছি বা আমরা আছি, এটা ডেফিনেটলি একটা টিম ওয়ার্ক। আমার নেয়ার অ্যাবাউট 30 জন এমপ্লয়ি আছে। তো এটা একটা টিম ওয়ার্ক, একা কিছু করা যায় বলে আমি মনে করি না, পুরোটাই একটা টিম ওয়ার্ক। তো সেখানে আমার টেকনিশিয়ান থেকে, আমার কোঅর্ডিনেটর থেকে, আমার সেলসম্যান থেকে প্রত্যেকের অবদান আমার মতোই আমার কোম্পানিকে আজকে এই জায়গায় আনার জন্য সমান আমি মনে করি। তো এখানে বরাবরই যেটা আমি বললাম যে আফটার সেল সার্ভিসটাতেই ফোকাসটা বরাবরই ভালো ছিল এবং আরও ভালো করার ইচ্ছা আছে ভবিষ্যতে। আজকের নিউ জেনারেশন সব কিছুই চাই অনলাইনে। তো সেই নিউ জেনারেশনকে আপনার দোকানে নিয়ে আসার জন্য আপনি কতটা প্রচেষ্টা করছেন যে অনলাইনে না গিয়ে তুমি ভাই আমার দোকানে আসো? এক্ষেত্রে একটা এক্সপেরিমেন্টটা করে আমি দেখেছি। সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে, যখন কোনো ইয়ং কাস্টমার আমার কাছে আসেন, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখেছি তাদের প্রোডাক্ট নলেজটা সম্পূর্ণই থাকে, কারণ তারা অনলাইন সার্ফিং করে তারা অলরেডি দেখে নিয়েছেন যে কোন কোম্পানির তারা প্রোডাক্ট নিতে চান, কোন প্রোডাক্ট নিতে চান, তার কি প্রাইস, তার পসিবিলিটিস কি আছে। তো যারা অনলাইন বেসড জেনারেশন, তাদের ক্ষেত্রে আমরা যেটা প্রিকশন নিয়েছি সেটা হচ্ছে, যখন আমরা দেখে নিচ্ছি যে কাস্টমার অনলাইন এর কথা বলছেন স্টোরে এসে, তখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয় কাস্টমারকে অনলাইন প্রাইসে দিয়ে দেওয়া। তখন কাস্টমার অটোমেটিক্যালি মোল্ড হয়ে যান, এই কারণে যে অনলাইনে উনি কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না। এখানে একটা 20 বছরের পুরনো স্টোরে আসছেন, এখানে টাচ অ্যান্ড ফিল ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এবং অনলাইনের প্রাইসটা অনেক সময় ক্যাচি থাকে,
তো সেই প্রাইসটাকে যখন ম্যাচ করে দেওয়া হয়, তাতে আমি দেখেছি একজন কাস্টমারও স্টোর থেকে ঘুরে যান না যখন তাকে অনলাইন প্রাইস আমরা অফার করে দিই। তো সেক্ষেত্রে অনলাইন কাস্টমারকে আমরা পুরোপুরি ঘোরাতে পেরেছি স্টোরে, সেখানে কিন্তু কোনো কাস্টমারই বেরিয়ে যান না। জীবনের 20টা বছর কাটিয়ে দিলেন অন্যের রান্নাঘর নিয়ে, তার পছন্দ মতো স্বপ্নের মতো সাজাতে। নিজের রান্নাঘরে ঠিক কতটা নিজেকে সময় দেন? নিজের রান্নাঘর নিয়ে তো অনেকটাই ভাবতে হয়। বিফোর প্যান্ডেমিক রান্না আমি করতাম, তখন রান্নাগুলো হতো অর্ধেক ভাঙাচোরা, কিন্তু আফটার প্যান্ডেমিক আমি কিন্তু ভালো রাঁধুনি হয়ে গেছি। এখন আমি অনেক ভালো ভালো রেসিপি বানাতে পারি এবং যাদের রান্না করে খাইয়েছে প্রত্যেকেই প্রশংসা করেছে। তো সেই রাঁধুনি হিসেবে যে পরিণত করেছেন, তো কি কি রান্না দিয়ে নিজেকে পরিণত করেছেন? আমি খুব ভালো মুরগির মাংস রান্না করতে পারি, আমি খুব ভালো খাসির মাংস রান্না করতে পারি, আমি খুব ভালো ডিমের ঝোল রান্না করতে পারি, আমি ভালো ডাল করতে পারি। মানে বেঁচে থাকার জন্য যে ধরনের খাবার দরকার মোটামুটি সবই রান্না করতে পারি। কিন্তু থোড় মোচা এগুলো ভবিষ্যতে শেখার ইচ্ছা আছে, এখনও অবধি শিখতে পারিনি, সময়ও পাইনি ইনফ্যাক্ট। তো যে রান্নাগুলো করেছি একজন ভালো গেস্টকে তার পছন্দ মতো খাইয়ে দেওয়া মতো যথেষ্ট। রান্নায় যখন আসছে তাহলে ইলিশ না চিংড়ি? চিংড়ি। তাহলে আপনি ঘটি? একদম ঘটি। তাহলে তো আমি ধরে নিচ্ছি ঘটি যখন, সবুজ মেরুন ছাড়া আর কোনো কথা হবে না? সবুজ মেরুন ছাড়া কোনো কথা হবে না। ডার্বি নিয়ে সময় দেওয়া হয় নিজেকে? ডার্বি নিয়ে সময় দিই, ডার্বি দেখতে যাই মাঝে মাঝে, সবই চলে। মোহনবাগানই শেষ কথা। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে যখন আপনি ক্লান্ত, পরিশ্রান্ত, সেই ক্লান্তি কাটাতে কোন জিনিসটিকে বেছে নেবেন? আপনি অনেকগুলোই আপনার পাস্ট টাইমসের পছন্দের কথা আমাদেরকে বললেন। আমি আপনাকে 3টে অপশান দিচ্ছি, তার মধ্যে কোনটিকে বেছে নেবেন এবং কেন? প্রথম হচ্ছে গল্পের বই পড়া, দ্বিতীয় হচ্ছে লেট নাইট সিনেমা দেখা, আর তৃতীয় হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ দেখা। সবগুলোই কম বেশি হয়, ডার্বি কোনো ম্যাচে আমি ছাড়ি না। আর বই পড়ার অভ্যাসটা বরাবরই আছে। আর যেটা আপনি বললেন না, সেটা আমার একটা পাস্ট টাইম আছে, সেটা হচ্ছে কবিতা লেখা। কারণ ছোট থেকে জানি না কেন কবি হওয়ার বড় ইচ্ছা, এবং আমি রেগুলার বেসিসে সুনীল গাঙ্গুলির কবিতা, শঙ্খ ঘোষের কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, জয় গোস্বামীর কবিতা, শ্রীজাতর কবিতা আমি রেগুলার পড়ি। এবং ছোট থেকেই কবি হওয়ার একটা বড় ইচ্ছা কেন হয়েছে আমি জানি না। আমি সেই স্বপ্নকে হয়তো ভবিষ্যতে বাস্তবায়িত করব, ওই জন্য রেগুলার আমি লিখি। এবং ভবিষ্যতে হয়তো আপনারা আমাকে একজন প্রতিষ্ঠিত কবি হিসাবেও পেতে পারেন, ওই জন্য লেখা আমি বন্ধ হয়নি আমার। আর বই পড়া, সিনেমা দেখা, ডার্বি দেখা, এগুলো তো জীবন চর্চার সঙ্গে এমনভাবে মিশে গেছে, ওগুলো অটোমোটে হয়েই যায়। ব্যবসাদার বা ব্যবসায়ী কোনোদিন রিটায়ারমেন্ট হয় না বা কোনোদিন রিটায়ার নেয় না, তো সেইখানে দাঁড়িয়ে কি আপনার এই কবি হওয়ার জন্য কি রিটায়ারমেন্ট নিতে হতে পারে? প্রথম কথা আপনি নিজেই যেটা বললেন যে বিজনেসম্যান কখনো রিটায়ার হয় না, কারণ বিজনেসম্যানের চুল যত পাকে সে তত পরিণত হয়। তো বিজনেসম্যান কখনোই রিটায়ার হয় না। আর কবিতা লেখা আমার প্যাশন, তো প্যাশনের জন্য কখনো রিটায়ারমেন্ট বা কর্মজীবনের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। কারণ আমি যদি এখনও লিখতে পারি, আমি 70 বছরেও লিখতে পারি, আমি 80 বছরেও লিখতে পারি। প্যাশন আর প্রফেশন কখনো, আমার মনে হয় না, যদি সত্যি কারো প্যাশন থাকে তাহলে সেটা প্রফেশনের জন্য যেমন হ্যাম্পার হতে পারে না, সেরকম কোনোটার জন্যই কোনো কিছু এফেক্ট হতে পারে বলে আমার মনে হয় না। আমি কাজও যেমন ভালোবাসি, আমি কবিতা লিখতেও সেরকম ভালোবাসি। ওই জন্যে কবিতা লেখার সময় আমি কাজ করি না, আর কাজ যখন করি তখন আমি কবিতা লিখি না। আপনি বলছেন আপনি একটা শিডিউল লাইফ মেনটেন করেন, কিন্তু যতদূর আমরা জানি, শুনি, লোকের সঙ্গে কথা বলে বুঝি যে একটা ব্যবসা শুরু করতে গেলে সেই ব্যবসাটাকে দিন রাত সময় দিতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে তখন আপনি কি এতটাও শিডিউল মেনটেন করে লাইফটাকে লিড করেছেন? না, শুরুর দিকে তো পরিশ্রমটা যে কোনো বিজনেসে অমানুষিকই করতে হয়। এবার আস্তে আস্তে যখন ব্যবসা একটু একটু করে স্টেবল হয়, তখন একটু একটু করে রিল্যাক্সেশন টাইমও মানুষের বাড়ে।
তো আমার পাস টাইমটা খুব ইজি ছিল, তার জন্য আমাকে আলাদা করে কোনো এফোর্ট দিতে হয়নি। আমি গড়ের মাঠে গিয়ে সূর্যডোবা দেখতে ভালোবাসি, প্রিন্সেপ ঘাটে গিয়ে নৌকা চড়তে ভালোবাসি, তো তার জন্য আলাদা করে পাস টাইম আলাদা করে আমাকে কোনো এফোর্ট দিতে হয়নি। কাজ করেছি 10:30 থেকে 8:30, 6 দিন মুখ বুঝে কাজ করেছি। সানডে কখনো কখনো একটু ছুটি নিয়েছি। তো পাস টাইমটার উপর বিরাট কিছু ফোকাস করিনি, যেহেতু ব্যবসাটার উপর ফোকাসটা মোর দেন 100% ছিল। তো সেই জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্সে কোনোটাতেই কোনো অসুবিধা হয়নি। লাস্ট বাট নট দি লিস্ট, ব্যবসা যখন করছিলেন, শুরু করেছিলেন স্ট্রাগলিং টাইমসে, সব থেকে কষ্টের সময় বা সব থেকে মজার একটা কি হয়েছিল, মানে যেটা নিয়ে আজও আপনি বেঁচে আছেন বা যেটা নিয়ে আজও এগিয়ে নিয়ে যেতে চান নিজেকে? তা চ্যালেঞ্জেস সেভাবে আমি বলতে পারি না, কারণ ব্যবসার পুঁজি বলতে যেটুকু ছিল সেটুকু শিক্ষকতা টাকা দিয়ে ব্যবসা শুরু। কারণ বাবা মার কাছে হাত পাতার মতো মানুষ আমি নই। আর সবচেয়ে চ্যালেঞ্জ আমার জন্য যেটা ছিল সেটা হচ্ছে ব্যবসাটা আমার কাছে নতুন ছিল, কি ধরনের ব্যবসা করব সেটাও নতুন ছিল। তার থেকেও বড় কথা, বর্ধমান থেকে কলকাতা যখন এলাম আমি, শহরটাও আমার কাছে নতুন। তো সমস্যা যেটা হতো, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, রাসবিহারী মোড়ে মাদার টেরেসার একটা মেট্রো স্টেশনের বাইরে একটা বড় স্ট্যাচু টাইপের আছে। তো সেইটা দেখে আমাকে প্রথম দিকে বুঝতে হয়েছিল মাদার টেরেসার রাইট হ্যান্ড মানে মুদিয়ালি, মাদার টেরেসার লেফট হ্যান্ড মানে হাজরা, মাদার টেরেসার পেছন মানে আলিপুর, মাদার টেরেসার সামনে মানে হচ্ছে গড়িয়াহাট। তো এইভাবে শহরটাকে চেনা। এটা গেল দিক নির্ণয়ের দিকটা। আর ব্যবসা স্টার্টিং হয়েছিল, আমি শিক্ষকতা করে যেটুকু টাকা জমিয়েছিলাম ওই 1,75,000 টাকা মতো, যদিও 2005-এর টাকাটার ভ্যালুয়েশন অনেকটাই ছিল। তো সেই পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু হয়েছিল। তো প্রথম দিকে ডেফিনেটলি অনেকটাই অসুবিধা হয়েছিল, কারণ ব্যবসা, যে কোনো ব্যবসাতে পুঁজি প্রথম দিকেই খুবই বেশি পরিমাণে লাগে। তো প্রথম দিকে তো কর্মচারী রাখার মতো সামর্থ্য ছিল না, তো নিজেকেই সব করতে হয়েছে, নিজেকে ঝাঁটও দিতে হয়েছে, নিজেকে স্টোর মুছতেও হয়েছে, নিজেকে কোনো কাস্টমার বাড়ি গিয়ে যদি বলেছেন আমি এখানে ডিসিশন নিতে পারছি না, আপনি আমার কিচেন দেখে আমি চাই আপনি কোনটা সাজেস্ট করুন, তখনও রাত্রি 8:30 অবধি দোকান সামলানোর পরে, রাত্রি 8:30টার পরে তার বাড়ি গিয়ে তাকে সাজেস্ট করে তাকে সেল করেও আসতে হয়েছে। এবার যা হয় আর কি, মানে ব্যবসায় আজকে 30 জন এমপ্লয়ি আছে, তো এমনও হয়েছে যে 30 জনের কাজ আমাকে হয়তো একা করতে হয়েছে একটা সময়, কারণ আমি সেলসম্যান, আমি অ্যাকাউন্টেন্ট, আমি হয়তো ডেলিভারি করছি কাস্টমারের বাড়িতে। একাধবার এমন হয়েছে ইনস্টলার যারা ইনস্টল করেন তারা হয়তো দুম করে অ্যাবসেন্ট হয়ে গেছে, তো আমি ভীষণ কমিটমেন্টের পাকা লোক, তো আমি তাকে কাস্টমারকে বলে দিয়েছি যে আজকে আপনার ইনস্টলেশন হবে। সেই কাস্টমার হয়তো কিছু ঘন্টা পরে হয়তো শহর থেকে বাইরে বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাকে ইনস্টলেশন অবধি করতে হয়েছে। তো এতে একটা হয়েছে কি, যেটা সুবিধা যে আমার নিজেকেও আমি অলরাউন্ডার হিসাবে তৈরি করতে পেরেছি। তো আজকে আমি যে কোনো কাজই আমার কাছে ছোট নয়, এবং আমার মতে যে সত্যিকারের বিজনেসম্যান হবে সে যে লেভেলই হোক, ছোট বড় মাঝারি, তার কাছে কোনো কাজই ছোট হওয়া উচিত না। আমি একটা ছোট উদাহরণ দিতে পারি, এটা আমাকে খুব আশ্চর্য করেছিল ঘটনাটা। সেটা হচ্ছে রাকেশ রোশনের নাম আমরা সবাই জানি। উনি মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে যদি আমরা প্রথম 10 জন হিন্দি মুভি পরিচালকের নাম আমরা পাই, তার মধ্যে কিন্তু রাকেশ রোশন ডেফিনেটলি একটা ভালো নাম। তো উনি যেটা করেন, এখনও করেন, ওনার একটা বৈশিষ্ট্য আছে, ওনার যে কোনো মুভির নাম কে দিয়ে শুরু হয়। তো উনি অভিনেতা হিসাবে অত সফল ছিলেন না যতটা উনি ডিরেক্টর হিসাবে সফল। তো উনি আজও যেটা করেন সেটা হচ্ছে সেটে গিয়ে, শুটিং তো সেটেই হয়, তো সেটে গিয়ে যে কোনো শুটিংয়ের আগে প্রতিদিন উনি ঝাড়ু সেটটাকে দেন, ঝাঁটা দিয়ে পুরো সেটটাকে নিজে আগে ঝাঁটতেন, তারপরে সেখানে শুটিং করেন। তো আমার মনে হয় এরকমই হওয়া উচিত একজন সফল মানুষের কাজ, তার কারণ কোনো কাজই ছোট নয়। আর একটা জিনিস ওনার সম্বন্ধে আমি পড়েছিলাম, সেটা হচ্ছে ওনার ছেলে আজকে এত বড় একজন অভিনেতা। তো অভিনয় জগতে আসার আগে অনেকেই জানে না, ঋত্বিক রোশন ওনার বাবার সহকারী ছিলেন, অনেকগুলো ভালো ভালো সফল সিনেমার উনি সহকারী ছিলেন। তো উনি নিজে 5 স্টার হোটেলে থাকতেন,
এবং ওনার স্টাফেদের উনি 3 স্টার 4 স্টারে রাখতেন। এবং ঋত্বিক রোশনকে উনি কোনোদিনই নিজের কাছে রাখেননি, সবসময়ই উনি ওনার স্পট বয়, শুটিং রিলেটেড অনেক মানুষ থাকেন তো, স্পট বয়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এডিটার, তো উনি তাদের সঙ্গে ছেলেকে রাখতেন। এগুলো থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে যে কোনো কাজই ছোট নয়, বেসিক কথা হচ্ছে কোনো কাজই ছোট নয়। আজও আমার স্টোরে, আমার যোধপুর পার্কে 3টে স্টোর আছে এবং রাজলক্ষ্মী কিচেন আর্ট আজকে 20,000 কাস্টমার ক্রস করে গেছে। তো আজও আমি আমার কর্মচারী যখন আসে না, ধরুন সাফাই কর্মচারী আসে না, সে বাথরুম পরিষ্কার হোক কি আমার স্টোরের ফ্লোর পরিষ্কার হোক, আমি কিন্তু নিজেই করি। আমি 20 বছর আগে যা করতাম আমি এখনও সেটা করি। তখন হয়তো স্ট্রাগল করতে হয়েছে, এখন হয়তো স্ট্রাগল করতে হয় না, বাট তখন আমি কাজটাকে কাজই মনে করতাম, এখনও কাজটাকে আমি কাজই মনে করি। বাংলা, বাঙালি ও ব্যবসা নিয়ে আপনার কি মতামত? আমার একটাই মতামত, আমি চাইবো একজন বাঙালি হিসাবে যে ভবিষ্যতে আরও বেশি বাঙালি ব্যবসায় আসুক। কারণ আজ থেকে, আমি আগেও বললাম, একটু আগেও বললাম যে আজ থেকে 50 বা 100 বছর আগে ব্যবসা মানেই বাঙালির কথাই প্রথম মাথায় আসতো। এখন ব্যবসা বলতেই আমরা বুঝি মারোয়ারির কথা, গুজরাটির কথা, বাঙালির কথা কিন্তু অনেক পরে আমাদের মাথায় আসে। কিন্তু আমি একজন বাঙালি বিজনেসম্যান হিসাবে আমি চাইবো ভবিষ্যতে বাঙালি তার হিত গৌরব পুনরুদ্ধার করুক এবং অনেক বেশি পরিমাণে বাঙালি ব্যবসায় আসুক। তাহলে আপনার এই 20 বছরের পুরনো প্রতিষ্ঠান বহু সংখ্যক মানুষের কর্মসংস্থান করে দিয়েছে, তো সেইটা নিয়ে আপনার কি মতামত? আমি যেভাবে দেখি আগে সেটা বলি, সেটা হচ্ছে আমি ভীষণ ধর্মভীরু মানুষ, প্রথম কথা। আর আমার সঙ্গে যারা সহকর্মী, আমি তাদের এভাবে দেখি যে শ্রীকৃষ্ণ তাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন, আমি জাস্ট একটা মাধ্যম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা, আজকে যে প্রতিষ্ঠানে এক থেকে একাধিক হয়ে অসংখ্য যে সহকর্মী আমার রয়েছেন, তো সেটা আমি এভাবে দেখি ব্যাপারটাকে যে কাজের গতি যেমন বেড়েছে, কাজের ভলিউম যেমন বেড়েছে, আস্তে আস্তে মানুষ আমার সঙ্গে যুক্ত হয়েছে। কারণ প্রচুর কাজ করতে হলে প্রচুর মানুষের প্রয়োজন, এটা আমরা সবাই জানি। তো সেভাবেই 1, 2, 3, 4 করে একাধিক অজস্র মানুষ এখানে আমার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে, সেভাবেই তাদের রুজি রোজগারের কাজও অব্যাহত চলছে। আপনার এই যাত্রা আমাদের বুঝিয়ে দিল শুধু স্বপ্ন দেখা যায় না, সেটা পরিশ্রম, বিশ্বাস আর সাহস দিয়ে সত্যি করে তুলতে হয়। আপনার প্রতিটা মুহূর্ত আমাদের অনুপ্রেরণা দিল, আর এই আড্ডা হয়ে উঠল আমাদের মনে এক চায়ের কাপের মতো গরম, সহজ আর স্মরণীয়। কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল মুখোপাধ্যায়বাবু আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আড্ডা তো আড্ডার মতো চলছে, কিন্তু এই আড্ডাকে সফলভাবে সুন্দর করে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ব্রু মার্ক ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। ঠিকানা 25/B প্রতাপাদিত্য রোড, টালিগঞ্জ থানার ঠিক পেছনে।